হ্যাঁ ছাত্ররা সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। চলতরিৎ বিষয় নিয়ে চলতরিৎ অধ্যায় নিয়ে আমরা আলোচনা করছিলাম। সেকেন্ড পেপারের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় চ্যাপ্টার 3 চলতরিতে বেশ কিছু বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা হয়েছে। আজকের ক্লাসে যেটা করব আমরা কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আলোচনা করব, কিছু গাণিতিক বিশ্লেষণ করার চেষ্টা করব। তো ক্লাস যখন করবে খাতা কলম নিয়ে সাথে সাথে বিষয়গুলো একটু প্র্যাকটিস করার চেষ্টা করবে, যেহেতু ম্যাথমেটিক্যাল টার্মস। সো ইকুয়েশনগুলো এবং ইউনিটগুলো খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে। চলতরিৎ চ্যাপ্টারে যে টপিকগুলো থেকে ম্যাথ আসে সেগুলোকে যদি কয়েকটা ভাগে ভাগ করতে চাই আমরা, প্রথমত তোমাদের কারেন্ট বিল সংক্রান্ত একটা পোর্শন আছে ম্যাথের, এই পোর্শনটা থেকে ম্যাথ আসে। এরপরে রোধের সমবায়, সেখান থেকে কারশফের সূত্র প্রয়োগ করে প্রবাহ নির্ণয়, বিভিন্ন রোধের মধ্যে প্রবাহ নির্ণয় ইত্যাদি বিষয়গুলো থেকে ম্যাথ অনেক বেশি আসে। এছাড়াও কোষের সমবায় রয়েছে, সেখান থেকে অনেক সময় ম্যাথ আসে। হুইটস্টোন ব্রিজের যে অংশটা রয়েছে সেখান থেকে আসে ম্যাথ। তাছাড়াও শেষের দিকে চ্যাপ্টার একেবারে শেষে শান্টের প্রবাহ, সেই অংশটা থেকেও ম্যাথ আসে। তো এই চ্যাপ্টারে বিভিন্ন ক্যাটাগরির ম্যাথ তোমরা দেখবে এবং প্রচুর প্র্যাকটিস করতে হবে এই চ্যাপ্টারটা থেকে। বৈদ্যুতিক বিল নির্ণয়, আজকে প্রথমত আমি এই টপিকটা নিয়ে বা এই রিলেটেড ম্যাথ নিয়ে আলোচনা করব। বৈদ্যুতিক বিল নির্ণয়ের জন্য আমাদের প্রয়োজনীয় যে ইকুয়েশনটা, সেটা তোমরা থিওরি ক্লাসে বা আগের লেকচারগুলোতে দেখেছো যে কারেন্ট বিল নির্ণয়ের জন্য যে ইকুয়েশনটা ব্যবহার করা হয় W = PT, এই ইকুয়েশনটা ব্যবহার হয়, যেখানে P আর T এর যে ইউনিটগুলো ব্যবহার করি সেটা হচ্ছে কিলোওয়াট P এর জন্য, এবং সময়ের জন্য আমরা ইউনিট ব্যবহার করি আওয়ার, অর্থাৎ কিলোওয়াট ঘন্টা হিসেবে বিদ্যুৎ শক্তিটা W বলতে এখানে কতটুকু তড়িৎ শক্তি ব্যয়িত হচ্ছে সেটা বোঝাচ্ছে। সেটা নির্ণয়ের জন্য আমার ক্ষমতা প্রয়োজন এবং সময় প্রয়োজন। 1 কিলোওয়াট আওয়ার, এটাকে যদি আমরা জুলে কনভার্ট করি, অর্থাৎ কিলোওয়াটের পরিবর্তে যদি ওয়াটে আমার ভ্যালুটা কনভার্ট করি এবং ঘন্টার পরিবর্তে সেকেন্ডে কনভার্ট করি, সেক্ষেত্রে 1 কিলোওয়াট আওয়ার সমান যেটা পাই 3.6 × 10⁶ জুল। এই মানটা অবশ্যই তোমরা MCQর প্রশ্নের জন্য মনে রাখবে। তো 1 কিলোওয়াট আওয়ারটাকে কিন্তু 1 ইউনিট বলা হয়, যেটাকে কারেন্ট বিল যখন মেজার করা হয় তোমরা দেখে থাকবে যে বিলটা ইউনিট হিসেবে আসে, যেটা BOT ইউনিট অথবা শুধু ইউনিট বলা হয়। BOT এর পুরো ফর্মটাও তোমরা নিশ্চয়ই জানো, বোর্ড অফ ট্রেড ইউনিট, এটাকে সংক্ষেপে শুধু ইউনিট বলা হয়, অথবা 1 কিলোওয়াট আওয়ার, যে কোনো একটা ভাবে আমরা প্রকাশ করতে পারি। আরও কিছু গুরুত্বপূর্ণ সমীকরণ এই টাইপের ম্যাথে আমাদের প্রয়োজন হবে। তোমরা জুলের তাপীয় ক্রিয়া যখন পড়েছো, জুলের তাপীয় ক্রিয়ার সূত্রাবলীতে এই সূত্রগুলো দেখেছো। P সমান ক্ষমতা, P সমান VI, V এর পরিবর্তে যদি IR লিখি সমান দাঁড়ায় I² R, I সমান যদি V/R বসাই তাহলে দাঁড়ায় V²/R এইটা। আর P এর ভ্যালু বসিয়ে শক্তির যে ইকুয়েশন পাই আমরা W সমান PT, তো একটু আগেই লিখেছি। এছাড়াও হতে পারে VIT, এছাড়াও হতে পারে I²RT, এছাড়াও হতে পারে V²/RT। তো এই ইকুয়েশনগুলো কিন্তু এই টাইপের ম্যাথে আমাদের মনে রাখতে হবে, যে কোনো ইকুয়েশনই আমাদের কাজে লাগতে পারে। একটা ছোট প্রশ্নে চলে যায় প্র্যাকটিসের, যে একটি ছাত্রাবাসে দেখো বলা হচ্ছে 20টি কক্ষ আছে, প্রতি কক্ষে 60 ওয়াটের একটি বাতি সন্ধ্যা 6টা হতে রাত 11টা পর্যন্ত জ্বলে। সাধারণ কক্ষে 500 ওয়াটের একটি রেডিও প্রত্যহ 2 ঘন্টা চলে। প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য 1.25 টাকা হলে ছাত্রাবাসে প্রতি মাসে বিদ্যুৎ বিল কত হবে? যেখানে 1 মাস সমান 30 দিন বলা হচ্ছে, কিংবা যদি কোনো স্পেসিফিক মান্থ বলে দেওয়া থাকে, আমরা যেহেতু জানি কোন মাসে কত দিন হয়, সেই হিসেবে দিনটা আমরা হিসেব করব। এখন সমাধানে চলে যাই। প্রথমত আমাদের কাজটা হচ্ছে ব্যয়িত শক্তি ব্যবহার করতে হবে। এখানে বাতির কথা বলা হয়েছে আর রেডিওর কথা বলা হয়েছে। যদি আরও কিছু ইকুইপমেন্ট থাকে তাহলে আলাদা আলাদাভাবে প্রত্যেকটার জন্য শক্তিটা আমরা মেজার করব।
তো এখানে যেটা বলা হচ্ছে বাতির জন্য ব্যয়িত শক্তি, সেটাকে যদি আমরা ধরে নিলাম W1 সমান, আমার যেহেতু কিলোওয়াটে দেওয়া আছে মানটা, প্রশ্নে খেয়াল করো বাতির প্রতিটি বাতির যে ক্ষমতা সেটা 60 ওয়াট বলা হচ্ছে, কিন্তু বিদ্যুৎ শক্তি নির্ণয় করতে হলে আমার কিলোওয়াট আওয়ারে হিসাব করতে হবে, অর্থাৎ ঘন্টায় হিসেব করতে হবে এবং সেটা কিলোওয়াটে হিসাব করতে হবে। তাহলে ওয়াটটাকে কিলোওয়াটে নিতে হলে আমার এখানে কি করতে হবে, 1000 দিয়ে ডিভাইড করলেই আমরা মানটা কিলোওয়াটে পাবো। যেহেতু ওয়াট ছোট একক, বড় এককে কনভার্ট করতে হলে সেটাকে 1000 দিয়ে ভাগ করতে হবে, কিলোওয়াট আওয়ার মানে ইউনিট হিসেবে সেটা পাবো। এখন পি এর ভ্যালু আমরা যখন বসাবো, দেখো প্রতিটা বাল্বের জন্য ক্ষমতা বলছে 60 ওয়াট, 60, সময়টা বলা হচ্ছে 6টা হতে রাত 11টা, আমরা যদি ক্যালকুলেট করি এখানে সময় দাঁড়ায় 5 ঘন্টা। তো এই টাইপের অঙ্কগুলোতে এই ধরনের সময়গুলো যখন দেওয়া থাকে খুব ভালো করে খেয়াল করবে। 5 ঘন্টা জ্বলছে, প্রতিটা কক্ষ হিসেবে 20টা কক্ষ, আমরা একেবারেই সবগুলো ক্যালকুলেশন করব লাইটের জন্য। তাহলে 20টি কক্ষ বলা আছে, তাহলে সেখানে একটা কক্ষের জন্য যা হবে 20টি কক্ষে তার 20 গুণ হবে, জন্য 20 দিয়ে মাল্টিপ্লাই করলাম। আবার 30 দিনের হিসাব, পুরো 1 মাসের হিসাব যেহেতু আমাকে করতে হবে, 30 দিয়ে সেটাকে আবার মাল্টিপ্লাই করলাম। তাহলে টোটালি 1 মাসের জন্য এই বাল্বের প্রতি কক্ষের বাল্বের যে হিসাবটা, ব্যয়িত শক্তির হিসাবটা আমরা পেয়ে যাচ্ছি, সেটা দাঁড়াচ্ছে 180 ইউনিট। এটা গেল একটা অংশ। এইবার যদি রেডিওর ক্ষেত্রে আমাকে হিসেব করতে বলা হয় যে রেডিওর জন্য ব্যয়িত শক্তি কত হবে, সেটা একই রকমভাবে আমার ফ্যামিলিয়ার ইকুয়েশন হচ্ছে, প্রয়োজনীয় ইকুয়েশন হচ্ছে PT/1000, যেহেতু কিলোওয়াট আওয়ারে হিসেব করব, PT/1000 ইউজ করতে হবে। পি এর ভ্যালু, রেডিওর ক্ষমতা বলা আছে 500 ওয়াট। এখন একটা প্রশ্ন হতে পারে, আগের অংশে বাল্বের জন্য আমরা গুণ করেছিলাম 20 দিয়ে, যেহেতু 20টা কক্ষ ছিল, কিন্তু রেডিও একটি সাধারণ কক্ষে আছে এবং একটাই কক্ষ সেটা, সে কারণে এখানে 500 ওয়াটের রেডিও প্রতিদিন 2 ঘন্টা করে চলে, তাই 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। আর 20 দিয়ে মাল্টিপ্লাই করছি না, কারণ প্রত্যেকটা কক্ষের কিন্তু আলাদা আলাদা রেডিও নেই, রেডিও একটি সাধারণ কক্ষে আছে। তো এই টাইপের বিষয়গুলো একটু খেয়াল করবে, প্রশ্নে ইনফরমেশনগুলো কি বলা আছে। আর রেডিও 30 দিনই চলবে, তাহলে 30 দিয়ে মাল্টিপ্লাই করলাম। এই ক্ষেত্রে টোটাল ইউনিট বা রেডিওর ক্ষেত্রে মোট শক্তিটা পাচ্ছি 30 ইউনিট। তাহলে বাতির জন্য এবং রেডিওর জন্য মোট শক্তিটা আমরা যদি পেয়ে যাই, এইবার আমরা ক্যালকুলেট করতে পারবো মোট ব্যয়িত শক্তি। তাহলে মোট ব্যয়িত শক্তি কত পাচ্ছি, W1 + W2 যদি অ্যাড করি 210 ইউনিট। এখন কারেন্ট বিল হিসেব করব, 1 ইউনিটের দাম যদি হয় 1.25 টাকা, তাহলে 210 ইউনিটের দাম কত হবে, জাস্ট সেটা মাল্টিপ্লাই করলে ওই ছাত্রাবাসে ওই 1 মাসে টোটাল বিলটা দাঁড়াবে 262.5 টাকা। তো এক্ষেত্রে আমরা দেখলাম শুধুমাত্র একটা ছাত্রাবাসে লাইট আর রেডিওর হিসাব বলা হচ্ছে, এরকম ফ্যানের হিসাব হতে পারে, ফ্যান কত ঘন্টা করে চলছে সেটা বলা যেতে পারে, কিংবা যেটা রেডিওর ক্ষমতা বা লাইটের ক্ষমতা সরাসরি বলা আছে, সেটা ক্ষমতা সরাসরি নাও দেওয়া থাকতে পারে, ক্ষমতা নির্ণয় করতে হতে পারে। সেক্ষেত্রে আমরা একটু আগে ইকুয়েশনগুলো দেখিয়েছি, ওই ইকুয়েশনগুলো অ্যাপ্লাই করেই কিন্তু ক্ষমতা নির্ণয় করতে পারবো। তো তোমাদের জন্য একটা ছোট্ট হোমওয়ার্ক থাকবে এখানে, হোমওয়ার্ক হিসেবে করবে। হোমওয়ার্কের যে তোমাদের মেনটেন করতে বলা হয়েছে আলাদা নোট, সেই হোমওয়ার্ক হিসেবে করবে এবং সেটা সাবমিট করবে কমেন্ট বক্সে, এবং পরবর্তীতে জমা দেওয়ার জন্য সেটা সুন্দরভাবে গুছিয়ে রাখবে। ঠিক আছে, তো প্রশ্নটা একটু খেয়াল করো, উপরে যেই ম্যাথটা করেছি আমরা একটু আগে, সেটা যদি তোমরা বুঝে থাকো, একটু লেংদি এই ম্যাথটা, তারপরও একবার যদি প্রসেসটা ধরতে পারো, এই ক্যাটাগরির যে কোনো ম্যাথই তোমরা সলভ করতে পারবে। একটু লম্বা হলেও প্রসেসটা বুঝলে যে কোনো ম্যাথই সলভ করতে পারবে। তো প্রশ্নটা একটু বলছি, দেখো, একটি বাড়িতে প্রতিটি 880 ওহম রোধের 10টি বাতি, প্রতিটি 60 ওয়াটের 3টি পাখা, 100 ওয়াটের একটি টেলিভিশন এবং 1 হর্স পাওয়ারের একটি পাম্প আছে। দৈনিক গড়ে প্রতিটি বাতি 4 ঘন্টা জ্বলে, প্রতিটি পাখা 10 ঘন্টা চলে, টেলিভিশন 2 ঘন্টা চলে এবং পাম্পটি 1 ঘন্টা 30 মিনিট চলে।
সেক্ষেত্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম বলা হচ্ছে 7 টাকা এবং সরবরাহ লাইনের বিভব পার্থক্য 220 ভোল্ট হলে এপ্রিল মাসে উক্ত বাড়ির বৈদ্যুতিক বিল কত হবে। তো এই প্রশ্ন যদি আমরা সলভ করতে পারি, আমাদের নিজেদের বাসা বাড়ির যে কারেন্ট বিল হিসেব করি সেই জিনিসটাও আমরা বুঝতে পারবো। আমি একটু হিন্টস দিয়ে রাখি। বাতির ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, সরাসরি ক্ষমতা কিন্তু বলা নাই। পাখার ক্ষেত্রে বা অন্যান্য ডিভাইসের ক্ষেত্রে বলা আছে, বাট বাতির ক্ষেত্রে বলা নাই। বাট আমরা যেহেতু ক্ষমতার ইকুয়েশন জানি, ক্ষমতার সঙ্গে রোধ এবং বিভব পি সমান বি স্কোয়ার বাই আর একটা ইকুয়েশন আমরা একটু আগে দেখেছিলাম। সেই ইকুয়েশনটা ইউজ করে এখানে আমরা প্রতিটি বাতির ক্ষমতা কিন্তু পেয়ে যাব। সেখান থেকে ক্ষমতা বের করে বাতি, টেলিভিশন, পাম্প, পাখা প্রত্যেকটার জন্য আমরা তড়িৎ শক্তির হিসেব করব এবং ফাইনালি বিল ক্যালকুলেট করব। পাম্পের ক্ষেত্রে 1 হর্স পাওয়ার বলা আছে। হর্স পাওয়ারটাকে তোমরা কিসে কনভার্ট করবে? ওয়াটে কনভার্ট করবে। নিশ্চয়ই জানো তোমরা 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট, সেই জিনিসটা জানো। সেটা অ্যাপ্লাই করে এইখানে এই ম্যাথটা আশা করি কমপ্লিট করবে এবং ঠিক যেভাবে করছো সাবমিট, অনেকেই করছো হোমওয়ার্কগুলো, বাট অনেকে করছো না। আশা করি সবাই করবে এবং সেটা সাবমিট করবে। তো এই ম্যাথটার কমপ্লিট করে আশা করি অ্যান্সার সহ তোমরা রোল নাম্বার এবং নাম ইনক্লুড করে কমেন্ট বক্সে সেটা কাইন্ডলি সাবমিট করবে। ঠিক আছে, এই গেল আমাদের কারেন্ট বিল রিলেটেড প্রবলেম। কারেন্ট বিল রিলেটেড প্রবলেম যেটা বললাম, একটা অঙ্ক যদি একবার ঠিকঠাকভাবে বুঝে ফেলতে পারো তো এই রিলেটেড যে কোনো প্রবলেমই তোমরা করতে পারবে। তারপর আমরা পড়েছিলাম আগের ক্লাসে কারশফ ল এবং হুইটস্টোন ব্রিজ রিলেটেড একটা ছোট ম্যাথ গত ক্লাসে দেখেছি আমরা এবং তোমাদের একটা ক্লাস ওয়ার্কও দিয়েছিলাম। তোমরা সেটা সাবমিট করেছো এবং যারা সাবমিট করেছো মোটামুটি সবারই ম্যাথটা হয়েছে। ধন্যবাদ সবাইকে তোমাদের পার্টিসিপেশনের জন্য। আজকে কারশফ ল যেহেতু আমরা পড়েছি গত ক্লাসে, কারশফ ল রিলেটেড আরেকটা ম্যাথ একটু দেখি। প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করো। তার আগে কারশফ ল, দুইটা ল আমি একটু আবার যদি মনে করার চেষ্টা করে, আশা করি মনে আছে তোমাদের। প্রথম ল কী ছিল? যে কোনো একটা সংযোগ বিন্দুতে কি হয়, মোট মিলিত প্রবাহগুলোর সমষ্টি 0 হয়। সেটা ছিল কারশফের প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্র কি ছিল? বদ্ধ বর্তনীতে প্রবাহগুলোর যে কোনো রোধের সাথে সংশ্লিষ্ট প্রবাহগুলোর গুণফলের বীজগাণিতিক সমষ্টি হবে ওই আবদ্ধ বর্তনীতে যে তড়িৎচালক কোষ থাকে তাদের মোট তড়িৎচালক বলের সমান। এই দুইটা সূত্র ছিল আমাদের কারশফের। তো সেই দুইটা সূত্র রিলেটেড একটা ম্যাথ দেখি আমরা। দেখো যেটা বলা হচ্ছে, 2 ভোল্ট তড়িৎচালক শক্তি এবং 2 ওহম অভ্যন্তরীণ রোধের একটি কোষ বিবেচনা করো এবং নিচের সার্কিটটি ফলো করো। সার্কিটে কি কি দেওয়া আছে আমরা একটু দেখে নিই। 2 ভোল্ট তড়িৎচালক শক্তি বলা আছে আর অভ্যন্তরীণ রোধ বলা আছে 2 ওহম। এইখান থেকে মোট প্রবাহ আই এসে পড়লো, এই এ বিন্দুতে এসে দুইটা ভাগে ডিভাইড হলো। I1 প্রবাহ হচ্ছে R1 রোধের জন্য এবং I2 প্রবাহ হচ্ছে R2 রোধের জন্য, যেখানে R1 এর মান হচ্ছে 5 ওহম এবং R2 এর মান হচ্ছে 10 ওহম। এই দুইটি কারেন্ট আবার এখানে মিলে I প্রবাহ হয়ে কোষে ব্যাক করলো। এই হচ্ছে আমাদের সার্কিট। এখন কি বলা হচ্ছে, কি বের করতে হবে? কারশফের সূত্র প্রয়োগ করে কোষ দ্বারা প্রেরিত প্রবাহ এবং প্রত্যেক রোধকের মধ্যে প্রবাহ বের করো। এখন কোষ দ্বারা প্রেরিত প্রবাহ বলতে কি বুঝছি? কোষ দ্বারা প্রেরিত প্রবাহ বলতে এই সার্কিটের মোট প্রবাহ বা টোটাল কারেন্ট, আর প্রত্যেক রোধের মধ্যে প্রবাহ তো আলাদাই। ঠিক আছে, এই দুইটা জিনিস আমাদের ক্যালকুলেট করতে হবে। তো সমাধানে চলে যাই আমরা। প্রথমে দেখো, কোষ দ্বারা প্রেরিত প্রবাহ অর্থাৎ টোটাল কারেন্ট আই যদি আমাকে নির্ণয় করতে হয় তাহলে আমরা আই সমান বলতে পারবো I1 প্লাস I2। ঠিক আছে, কারণ আই যেহেতু দুইটা ভাগে ডিভাইড হচ্ছে, I1 প্লাস I2 এই দুইটা ভাগে ডিভাইড হচ্ছে, তাহলে আই নির্ণয় করতে হলে আমার I1 এবং I2 এই দুইটা ভ্যালু আগে বের করতে হবে। এই দুটি মান কিভাবে বের করতে পারি? কারশফের সূত্র এখন আমরা অ্যাপ্লাই করব। দেখো, এই বর্তনীর
EAR1BE EAR1BE যদি এটাকে আলাদাভাবে নিয়ে আসি EAR1BE অর্থাৎ R2 অংশটাকে বাদ দিলে যে অংশটা পাই, এই অংশে আমরা যদি দ্বিতীয় সূত্র কারশফের সেকেন্ড ল অ্যাপ্লাই করি, অর্থাৎ রোধের সাথে সংশ্লিষ্ট প্রবাহগুলোর গুণফলের সমষ্টি হবে মোট তড়িৎচালক বলের সমান। সেই সূত্র অ্যাপ্লাই করলে এখানে রোধের সাথে সংশ্লিষ্ট প্রবাহ কি R1, রোধের সাথে সংশ্লিষ্ট প্রবাহ হচ্ছে R1। তাহলে I1 প্লাস R1 আমরা দেখছি ক্লকওয়াইজ ডিরেকশনে, তাহলে এটা পজিটিভ হবে। আর আরেকটা প্রবাহ হচ্ছে টোটাল প্রবাহ I কার সঙ্গে সংশ্লিষ্ট? কোষের অভ্যন্তরীণ রোধ আর এর সঙ্গে সংশ্লিষ্ট, তাহলে IR এটাও ক্লকওয়াইজ ডিরেকশনে, তাহলে এটাও পজিটিভ ধরবো। এক্ষেত্রে তাহলে ইকুয়েশন দাঁড়ায় IR প্লাস I1 R1 ইকুয়ালস, এই ক্ষেত্রে তড়িৎচালক বল বা কোষের মান হচ্ছে E, তাহলে মানগুলো বসাই 2I প্লাস 5I1 ইকুয়ালস 2। আমরা একটু আগে লিখেছিলাম I সমান I1 প্লাস I2, তো সেই জিনিসটা বসিয়ে এখানে একটু সামান্য ক্যালকুলেশন করলে আমরা দেখি যে মানটা দাঁড়াচ্ছে 7I1 প্লাস 2I2 সমান 2 ভোল্ট। এটা গেল আমাদের কারশফের সেকেন্ড ল অ্যাপ্লাই করলাম বর্তনীর একটা অংশে। এবার বর্তনীর আরেকটা অংশ যদি খেয়াল করি যে AR1B R2A R1 প্রথম অংশে করেছি শুধুমাত্র R1 রোধটাকে সংশ্লিষ্ট করে, এবার দ্বিতীয় অংশে করছে R1 R2 দুইটি রোধকে সম্পৃক্ত করে। তাহলে এই শুধু উপরের এইটুকু অংশ দেখছি আমরা AR1B R2A। এই বর্তনীতে এখন যদি আমরা সেকেন্ড ল অ্যাপ্লাই করতে যাই তাহলে কি দাঁড়ায় দেখো একটু ভালো করে খেয়াল করে। I1 R1 এর ব্যাপারটা আগের মতোই, যেহেতু I1 আমার ক্লকওয়াইজ ডিরেকশনে কাজ করে সেহেতু I1 R1 এটাকে পজিটিভ ধরবো, বাট I2 ডিরেকশনটা একটু দেখো, এটা কিন্তু ক্লকওয়াইজ নয়, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। তাহলে I2র প্রবাহ যেটা সেটার ডিরেকশন যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ, আমরা এটাকে নেগেটিভ হিসেবে ধরবো। তাহলে I1 R1 মাইনাস I2 R2 সমান, যেহেতু এইটুকু অংশে ভালো করে খেয়াল করলে দেখবে কোনো কোষ নেই, এই বদ্ধ বর্তনীতে কোনো কোষের উপস্থিতি নেই। আমরা জেনেছিলাম কোনো তড়িৎ কোষের উপস্থিতি যদি না থাকে সেক্ষেত্রে মোট তড়িৎচালক বল 0 ধরা হয়, তাহলে এক্ষেত্রে 0 ধরবো। এইবার মানগুলো বসিয়ে পাই 5I1 মাইনাস 10I2 ইকুয়াল 0। এই দুইটা সমীকরণ যেটা ধরলাম আমরা এক নম্বর এবং 2 নম্বর সমীকরণ সমাধান নিশ্চয়ই তোমরা করতে পারো। সমাধান যদি করি সেক্ষেত্রে আমার গিয়ে দাঁড়ায় কি I1 এর ভ্যালু পাবো, দেখো এই ইকুয়েশন থেকে 2 নম্বর ইকুয়েশন থেকে কিন্তু আমরা লিখতেই পারি 5I1 সমান 2I2, I2 ভ্যালুটাকে রাইট সাইডে নিয়ে গিয়ে I1 সমান 2I2 লিখতে পারি। সেই ভ্যালু আবার 1 নম্বরে বসিয়ে আমরা যদি সমাধান করি I1 এর মান পাবো 0.25 অ্যাম্পিয়ার অ্যান্ড I2 উইল বি 0.125 অ্যাম্পিয়ার। তো এইটা ছিল প্রশ্নের দ্বিতীয় অংশটা, প্রত্যেক রোধের মধ্যে প্রবাহ বের করো। প্রত্যেক রোধের মানে প্রথম রোধের প্রবাহ 0.25 অ্যাম্পিয়ার এবং দ্বিতীয় রোধের প্রবাহ হচ্ছে 0.125 অ্যাম্পিয়ার। তাহলে প্রত্যেক রোধের প্রবাহ পেয়ে গেলাম। আর প্রথম অংশটা বলা হয়েছিল কোষ দ্বারা প্রেরিত প্রবাহ, যেটা I ছিল, টোটাল কারেন্ট I সমান I1 প্লাস I2 করে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কোষ দ্বারা প্রেরিত প্রবাহ। সো এইভাবে কারশফের সূত্র অ্যাপ্লাই করে আমরা টোটাল প্রবাহ এবং প্রত্যেকটা রোধের জন্য আলাদা প্রবাহ মেজার করতে পারি। একটা জিনিস ভালো করে খেয়াল করবে, এই প্রবাহ বা প্রত্যেক রোধের আলাদা প্রবাহ বের করা কিন্তু কারশফের সূত্র অ্যাপ্লাই না করেও করা যেতে পারে। একটা কোষের রোধের সমবায় হিসেব করে আমরা কিন্তু টোটাল কারেন্ট বের করতে পারি এবং প্রত্যেকটা রোধের জন্য আলাদা কারেন্ট বের করতে পারি। সেটা কারশফের সূত্র অ্যাপ্লাই করতেই হবে এমন নয়, কিন্তু প্রশ্নে যদি বলা থাকে এটা কারশফের সূত্র প্রয়োগ করে করো, তাহলে আমাকে কারশফের সূত্রই এখানে অ্যাপ্লাই করতে হবে। সো প্রশ্ন খুব ভালো করে খেয়াল করবে কারশফের সূত্র বলা আছে কি না। যদি কারশফের সূত্র বলা না থাকে সেটা তোমার ইচ্ছা, তুমি কোষের রোধের সমবায় হিসেব করে
কারশফের সূত্র প্রয়োগ না করেও এই ম্যাথটা করতে পারো। আর যদি বলা থাকে কারশফের সূত্র প্রয়োগ করে সমাধান করো, সেক্ষেত্রে আমরা অবশ্যই কারশফের সূত্রই প্রয়োগ করব। ঠিক আছে, তো এই চ্যাপ্টারে অনেক অনেক ম্যাথ আছে বললাম, আমাদেরকে অনেক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করব বিভিন্ন সার্কিট ধরে ধরে যত বেশি প্র্যাকটিস করব তত বেশি বুঝতে পারবো। এই চ্যাপ্টার ম্যাথগুলো নিয়ে আরও কি কয়েকটা ক্লাসে আমরা ডিসকাস করব আশা করি। আজকে যেটা বুঝলাম, কারেন্ট বিল হিসেব করা এবং কারশফের সূত্র প্রয়োগ করে কোনো বর্তনীতে প্রবাহ এবং রোধের জন্য আলাদা আলাদা প্রবাহগুলো হিসেব করা, আশা করি এই বিষয়গুলো আমরা বুঝতে পেরেছি। এবং পরের ক্লাসগুলোতে এই চ্যাপ্টারের ম্যাথগুলো নিয়ে আরও একটু ডিটেলস আলোচনা করব। আর হোমওয়ার্ক যেটা বললাম তোমরা কাইন্ডলি কমপ্লিট করে সেটা সাবমিট করবে। তো ডিয়ার বয়েজ, আজকের ক্লাস এতটুকুই। অনেকেই পার্টিসিপেট করছো, বাট অনেকেই দেখছি এখনও অনেক পিছিয়ে আছো, ক্লাসের সাথে সাথে ফলো করছো না। যত দিন যাচ্ছে ক্লাসের সংখ্যা বেড়ে যাচ্ছে, আরও বেশি পিছিয়ে পড়বে কিন্তু। কাজেই ক্লাসের সঙ্গে তাল মিলিয়ে সেটা ফলো যদি করো তোমাদের জন্য ভালো হবে, যেহেতু পরবর্তীতে সময় কম পাবে অনেক। তো এখন যে সময়টা পাচ্ছ সেটাকে কাইন্ডলি একটু কাজে লাগাও, নিয়মিত স্টাডি করো, হোমওয়ার্কগুলো কমপ্লিট করে রাখো, ক্লাস ওয়ার্কের খাতায় সুন্দরভাবে ক্লাসগুলো একটু গুছিয়ে রাখো, যাতে পরবর্তীতে তোমাদের জন্য সুবিধা হয়। ঠিক আছে, সো বয়েজ, আজকের ক্লাস এতটুকু। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। খোদা হাফেজ।